কিন্তু মানুষকে যদি আটকে দেওয়া হয়, আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয়, সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি। কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে, সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। বোমা গুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীও কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, সেক্ষেত্রে এটা হয়েছে। এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এর থেকেও খারাপ দিন আমরা দেখেছি। উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই, এটি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন। কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল, তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে। অর্গানাইজেশনের ক্ষয় বলবো না, আমরা যে প্রোটেকশনটা দেওয়ার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল, সেটা আমরা কোথাও করতে পারি। মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট। এটা জনমানসের প্রকৃত প্রতিফলন নয়। একটু অপেক্ষা করুন, এই অবস্থা বদলাবে। লোকসভা ভোটে যদি দেখা যায়, মানিকতলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা যথেষ্ট উৎসাহিত ছিলেন যে সেখানকার শহরাঞ্চলের ভোট বা ওয়ার্ড ভিত্তিক যদি ক্যালকুলেশনে আপনারা কিছুটা হলেও আশার আলো দেখেছিলেন। কয়েক মাস কেটেছে, মানে একটা মাস মোটামুটি কেটেছে, তার মধ্যে আশার আলো কি হবে? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাওয়া করতে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি। 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন ব্যাগে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমরা ঠিক করব। 242টা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 2টো আসন পেয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী 2.5 লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে। আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো। কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে। সুতরাং জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের খর্ব হয়নি। কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার, এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি। আজকের ফলাফল সেটারই প্রমাণ। কারণ দেখুন, আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি। আমাদের কর্মীরা এত মার খাবার পরেও, 27 দিনে 56 জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি। 12টা আসন আমরা পেয়েছি, 39% মানুষের ভোট আমরা পেয়েছি। জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের আছে। কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না। কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, দুষ্কৃতী, রাজনৈতিক কর্মী, নেতা, বিধায়ক, মন্ত্রী একযোগে আক্রমণ করছে, তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা, সেটা আমাদের নেই। এটা আমরা পাচ্ছি না, এটা অপারক আমরা। এভাবে নির্বাচন করা যায় না। এই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে। সারা দেশে ধরনের নির্বাচন হয়নি। আমরা তো প্রার্থীতে অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশে, কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই। 8 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান,
কংগ্রেসের কোনো প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন? সন্ত্রাসের অভিযোগ আছে, রক্তপাত আছে, প্রাণহানি আছে, বুথ দখলের অভিযোগ আছে। 29টা আসন পেয়েছে মধ্যপ্রদেশে, কোনো কেউ অভিযোগ করেছেন? উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি চাইতেন, যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন, একটা আসনও কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো, যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয়। এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি, তা নিয়ে রাজনীতি করছি। আপনারা যে প্রশ্নই করুন না কেন, আমরা হেরেছি, যারা জিতেছে তাদের অভিনন্দন, যেভাবেই জিতুক তাদের অভিনন্দন, কিন্তু পার্টি এই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসবে। জনসমর্থন রয়েছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই উপনির্বাচনের ফল আরো একবার প্রমাণ করলো যে মানুষ বিজেপিকে বাংলায় রিজেক্ট করেছে। শুনুন, উপনির্বাচনের ফলে বাংলায় মানুষকে রিজেক্ট করেছে মানে আমি একবার উপনির্বাচনে জিতেছিলাম দক্ষিণ বসিরহাট দক্ষিণ থেকে, তার মানে কি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছিলেন 2014 সালে? নির্বাচনের ফলাফল যদি সম্পূর্ণভাবেই জনমানুষের প্রকৃত প্রতিফলন হয়, তাহলে প্রতিনিয়ত এই যে আপনারা কে সিং একজন মহাপুরুষ বানাচ্ছেন, একজন মন্ত্রী, একজন বিধায়ক একজনের বিরুদ্ধে স্টেটমেন্ট করছেন, মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন, এগুলোর অর্থ কি? মুখ্যমন্ত্রী কবচ বৈঠক, রক্ষা কবচ বই কেন নিয়ে এগুলোকে গ্রামে পৌঁছতে পারলেন না? উপনির্বাচনের ফলাফল দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের একদলীয় একাধিপত্য, এটাকে সমর্থন করা বা এটা সাবস্টেন্সিয়েট করা সম্ভব নয়। দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে আপনাদের বিধায়ক, এই 3টি আসনের মধ্যে আপনাদের বিধায়ক ছিল 21-এ, তারা দল পরিবর্তন করেছিলেন বাংলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, এবং তার মধ্যে আপনাদের বিধায়ক হিসেবে 21-এ জয়ী মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, যারা 2024-এ ওই বিধানসভাতে লোকসভা ভোটে তারা মার্জিন তাদের বিরুদ্ধে ছিল, তারা আবার বিধায়ক হলেন, তৃণমূলের প্রতীকে জয়ী হলেন। এটা কিভাবে দেখছেন আপনারা? আমরা তো স্বাভাবিকভাবে যে আতঙ্কের আবহে ভোট হয়েছে, যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই, এটা অস্বীকার করার কোনো লজ্জা নেই। একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে, স্বাভাবিকভাবেই শাসক দল একটু এগিয়ে থাকে, অ্যাডভান্টেজ রুলিং পার্টি। তার সঙ্গে সরাসরি নগ্নভাবে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স আর সমস্ত দুষ্কৃতী যোগ দিয়েছে। গ্রামে গ্রামে মানুষকে আমাদের প্রার্থী বাগদার একজন মহিলাকে নিয়ে এসেছেন, তিনি শেষ পর্যন্ত ভোট দিলেন না, বলেন আমার আঙুলে কালি লাগলে আমার ছেলে খুন হতে পারে। আমরা তো ভেবেছিলাম এই পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে, সুতরাং এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। এটার জন্য ব্যক্তিগতভাবে দায়ী করা বা মানুষ আমাদের সঙ্গে নেই বলার বিশ্বাস নয়। যে 4টি কেন্দ্রে আমাদের প্রার্থীরা আজকে পরাজিত হলেন, এই 4টি কেন্দ্রেও মানুষের রায় আমাদের সঙ্গে আছে। জনাদেশ যাই হোক না কেন, এই ভোটের ফলাফল ওখানে বিজেপির জনভিত্তি সামান্যতম নড়ে যায়নি, এটা ভবিষ্যৎ আপনাকে প্রমাণ করে দেবে। দেশ জুড়ে যা রিপোর্ট আসছে, তাদের 13টি কেন্দ্রের এখন পর্যন্ত প্রায় ফলাফল তৈরি হয়ে গেছে, এর মধ্যে 11টিতে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে, 2টিতে মাত্র বিজেপি। হতে পারে, এটা থেকেই তো সারা দেশের এই অবস্থা দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা নেওয়া উচিত। রাজনৈতিক সংস্কৃতি কোথায়, এখন কোন 11টি আসনে কে প্রার্থী ছিলেন, কে জোট ছিলেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এই সরকার শক্তিশালী হবে, এই দেশ শক্তিশালী হবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে, দেশের সীমানা বৃদ্ধি পাবে, এটা পশ্চিমবঙ্গের বলুন। যে 3টে কেন্দ্র আপনাদের দখলে ছিল, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, সেখানে দেখা যাচ্ছে যে প্রার্থীরা তারা জয়লাভ করলেন বিপুল রেকর্ড পরিমাণে। রায়গঞ্জে প্রায় 50,000 ভোটে জয় পেলেন, রানাঘাটে 37,000-এরও বেশি ভোটে, এবং বাগদাতে সেখানেও প্রায় 35,000 ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা, আমাদের দখলে ছিল এই রাজনীতিতে, এই দখল শব্দের আমরা বিরোধী। আমরা এই কোনো দখলদারি রাজনীতিতে বিশ্বাস করি না। আর এই ভোটের মার্জিন প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচনটা ঠিক কিরকম ছিল। 25শে জুন তারিখে সংবিধান হত্যা দিবস ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকার।
ইন্দিরা গান্ধীর সরকারের ঘোষণা করা জরুরি অবস্থা সংবিধানের দেখুন, এটা গতকালকের বিষয়। গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছেন 25শে জুনকে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেশের সংবিধানকে পদদলিত করে ভারতবর্ষের মানুষের বুকের ওপর দিয়ে যে স্টিম রোলার চালানো হয়েছিল, সাংবাদিক থেকে শুরু করে যে কোনো প্রতিবাদীকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, রবীন্দ্রনাথের গান পর্যন্ত চালানো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিশোর কুমারের গানের ওপরে ব্যান লেগে গিয়েছিল, এগুলো সমস্ত মানুষের জানা। কিন্তু যারা আজকে সংবিধানকে হাতে নিয়ে মানুষের সামনে সংবিধান বদলে দেবে বিজেপি বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, তাদের মনে রাখা উচিত এই দেশে সংবিধানকে ধ্বংস করবার যে ইতিহাস, সেটা কংগ্রেসের ইতিহাস। যে কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেবার ইতিহাসটা কংগ্রেসের ইতিহাস। কলকাতায় দেখা গেল কাউন্সিলর কিছুদিন পরে চার্চের জমি দখলের চেষ্টা করেছেন, আজ বিশপকে প্রাণের হুমকি দিয়েছে। সন্দেশখালী হোক বা কলকাতা, কোনো জায়গা থেকে তৃণমূলের সন্ত্রাস রেহাই নেই। তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। তৃণমূল লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়েছে, 4টে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে। ফলে এখন দখল চলবে, সে আর্চ বিশপের জমি হোক কিংবা অন্য কোনো মতোয়ালির কোনো ওয়াক অফ প্রপার্টি হোক কিংবা কার কোনো দেবোত্তর সম্পত্তি হোক, দখল চলবেই। মমতা ব্যানার্জির কাছে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন, তো ফিরাদ হাকিমের মন্তব্য শোনাও শুনলেন না, নাকি মমতা ব্যানার্জি ওই আন্দোলন শুনবেন না? যে আর্চবিশপ লিখিত জানিয়েছেন যে ওকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বুঝবেন, আমরা কি করে বলবো? আমরা হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, হুমকির রাজনীতির বিরুদ্ধে। আজকে আমি পশ্চিমবঙ্গে যারা খ্রিস্টান আছেন তাদের নিরাপত্তা কোথায়? আপনারা দেখেননি নদিয়া জেলায় কি হয়েছিল? একজন 67 বছরের বৃদ্ধা, তাকে পর্যন্ত গণধর্ষণ করতে কেউ বাদ দেয়নি। বাংলাদেশ থেকে লোকজন এসে করেছে, তরাজ করেছে। এ তো পরিকল্পিতভাবে এখানে ধর্মীয় উন্মাদনা চলেছে। অন্যের জিনিস দখল করা, এটাই তো হচ্ছে এজেন্ডার মধ্যে পড়ে, ফলে এটা হয়েছে। এই যে উপনির্বাচনের ফলাফল দিতে যাচ্ছে, তাতে কি মনে হচ্ছে 26-এ ভোটের ট্রায়াল কি হতে পারে? 26-এ ভোট হবে না। 2026-এ বিধানসভা নির্বাচন হবে না। পশ্চিমবঙ্গের মানুষ 2026-এর আগেই নতুন সরকার পাবে। আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে প্রথম চাকরি যাওয়া পরিষদকারী মেয়ে অঙ্কিতা তৃণমূলের কোচবিহার জেলা সম্পাদকের পদে। আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে প্রথম চাকরি যায় পরিষদকারী মেয়ে অঙ্কিতা অধিকারী তৃণমূলের কোচবিহার জেলার সম্পাদকের। অন্যায় কি আছে? অন্যায় কিছু নেই। একটা প্রাতিষ্ঠানিক লুট, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার মধ্যে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছে। ও একটা পড়াশুনো জানা মেয়ে, ও তার মধ্যে ঢুকে পড়েছে, ও আশীর্বাদ পেয়েছে, তারপরে চাকরি চলে গেছে, তারপর তৃণমূল তাকে তার জায়গায় রাখতে হবে, দিয়েছে, সম্মান জানিয়েছে। এটা ধন্যবাদ তৃণমূল। আরেকবার যাচ্ছি, তো এই অভিযোগের পাত্তা দিলেন না, সুদীপের বিরুদ্ধে যে অভিযোগটা হলো তার কারণ কি হলো? তার আগে যে ফিরাদ ধর্মীয় একটি মন্তব্য করেছিলেন, তার ফলে কি খ্রিস্টান চার্চের ওপরে এই ধরনের অভিযোগ কারে দিচ্ছেন না, বা ধর্মীয় সংযোগ আছে কি এইসবের মধ্যে? দেখুন, বিজেপিতে কোনো কথা বললেই তার মধ্যে ধর্ম চলে আসে। আপনারা গিয়ে এটা ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন আপনি এ ধরনের বক্তব্য রাখলেন। আপনি এতদিন ধরে ফিরাদ হাকিমের সঙ্গে সাংবাদিকতা করছেন, বহু প্রশ্ন করেছেন, ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামে জন্মগ্রহণ করিনি, আপনার মতো পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন, ওনাকে প্রশ্ন করুন, আমাদের করছেন কেন? এত জায়গায় দখল হচ্ছে, তার কাছেও তো খবর যাচ্ছে, সব খবর রাখা সম্ভব নাকি কোনো মন্ত্রীর পক্ষে? ঠিকই তো বলেছে, সব কথায় সমালোচনা করা ঠিক নয়। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র দখল হচ্ছে।
ওয়াক অফ প্রপার্টি, দেবোত্তর সম্পত্তি, খাস জমি, নদীর চর, কোনটা বাদ দিয়েছে? জঙ্গল, সবই তো দখল করে ফেলেছে। আর যখন দখল হয় কেউ না কেউ তো অভিযোগ করে, কেউ অভিযোগ করে যার জিনিস দখল হয়, কেউ অভিযোগ করে যে প্রকৃতি প্রেমী, আর কিছু মানুষ অভিযোগ করে সেটা ভাগ না পেয়ে 25-এর মধ্যে জায়গা না পেয়ে সে তখন নেতার কাছে জানায়। এত জিনিস মাথার মধ্যে রাখতে হয়। চার্চের ব্যাপারটা ভুলে গেছে, শোনেনি। এত বিষয়ের মধ্যে কি করে একটা মানুষের উপর রাখা যাবে? আলিয়া দলে জয়ন্ত সিং এর সম্পর্কে যত ইনভেস্টিগেশন চলছে আসছে তত উৎসাহ কাহিনী। আমরা এই ব্যাপারে কোনো ইন্টারেস্টেড নই। আমরা জয়ন্ত সিং এ বাঘা যদি বানাতে দেব না। আমরা বিপ্লবী দেশপ্রেমী জয়ন্ত সিং একটা এমন হচ্ছে জয়ন্ত সিং সকাল থেকে, ওসবের মধ্যে আমরা নেই। ও তৃণমূলের ব্যাপার, ওখানে সবাই তৃণমূল। ও জয়ন্ত সিংও যা, ওখানকার অন্য নেতারাও তাই, সব এখন জয়ন্ত সিংকে কেউ চেনে না বলছে। এসব গল্পের মধ্যে বিজেপির নেই। আমাদের কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, পঞ্চায়েতের প্রধান আক্রমণ করা হচ্ছে, বিজেপি জেতা পঞ্চায়েতের অফিসগুলো তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। একটু এগুলো দেখান আপনারা, দয়া করে দেখান। হাত জোর করে সংবাদ মাধ্যমের কাছে বলছে, একটু যান, দখলের গল্প বলার আগে ফণিতে যান। ননি ফণি আছে আপনার বাইপাসের ওপরে, মল বাজার করতে যান তো, সুন্দর মল, ওইখানে গিয়ে স্যাটেলাইট পিকচার দেখুন কতগুলো পুকুর বুঝিয়েছে। এখন গ্রেফতার হওয়ার পর থেকে তৃণমূলের নেতা বিধায়ক সবাই ভয় পাচ্ছে জয়ন্ত সিং গ্রেফতার হওয়ার পর থেকে। তো সাধারণ মানুষের এলাকায় কি পরিস্থিতি ছিল, কিভাবে তারা বসবাস করতো? কেউ কোনো ভয় পাচ্ছে না। কে বলে যে আপনাকে ভয় পেয়েছে? মদন মিত্রকে চমকে দেবেন এমনি? এত সহজ হলো? সৌগত রায়ের বয়স এখন মানে আমার যা বায়োলজিক্যাল এজ প্রায় সেই তার কাছাকাছি তার পলিটিক্যাল এজ, ভয় পেয়ে যাবে? এত ছোট প্লেয়ার নাকি? ভয়ের গল্প অন্য জায়গায় বলবেন। মদনদা ভালো আছে, আনন্দে আছে, এখন থেকেও ভালো লাগছে, চেহারাটা একটু আগের থেকে ভালো হয়েছে, পাঞ্জাবির রংটাও একটু অন্যরকম হয়েছে। নতুন কোনো গান লিখুন উনি। সমীরবাবু, লোকসভা ভোটের ফল আপনারা যে বিশ্লেষণ করেছেন, দেখা গেছিল যে পুরো এলাকাগুলি, রাজ্যের যে পুরসভা এলাকা, তাতে বিজেপির একটা লোকসভাতে একটা আধিপত্য দেখা যাচ্ছিল ভোটে। সেই যে পুরো এলাকাগুলি, তার মধ্যে আজকে যে রায়গঞ্জ বা আপনার মানিকতলা, এই এলাকাগুলিতে এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। পুরো এলাকায় হোক আর পঞ্চায়েত এলাকায় হোক, বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না, হারতে পারে না, হারতে পারে না। আজকে জেতার আনন্দ করে নিন, আজকে পটাকা টটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে, অবস্থা বদলাবে, মানুষ রুখে দাঁড়াবে, মানুষ গণ অবরোধ তৈরি করবে। এভাবে নির্বাচন হয় না।